প্যারিসে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধার তৎপরতা চলছে, আশঙ্কামুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ বহু, ৩০০ জনকে জীবিত উদ্ধার। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে বিশ্ব সম্প্রদায়কে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান ওলাদের। প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার সফলতা নিয়ে কেরির সংশয়। এবং কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। টানা বৃষ্টিপাতে প্যারিসের সিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি সেতুর উপর দিয়ে যান চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া নৌকা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গেল ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ২১ ফুট পানি বেড়েছে সিন নদীতে। প্যারিসের অনেক এলাকায় মেট্রো চলাচল বন্ধ রয়েছে। লুভ এবং ওরসে মিউজিয়াম ছাড়াও বন্ধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ফ্রান্স ও জার্মানিতে গত কয়েকদিনের বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এটি প্যারিসের নিকটবর্তী সেন্ট জর্জেস শহরে বন্যা পরিস্থিতির বর্তমান চিত্র। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মধ্য ফ্রান্সের এই শহরটির পুরোটাই এখন পানির নিচে। বৃহস্পতিবার সেন্ট জর্জেস সহ বন্যা কবলিত অন্যান্য শহরগুলোতে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এর পরপরই শুরু হয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ। আমার জীবনে আমি এই ধরনের বন্যা কখনো দেখিনি। আমরা সবাই আসলে স্তম্ভিত। আমরা সবাই ট্রমার মধ্যে রয়েছি। এখানকার সবাই মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে। নিকটবর্তী সিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিশ্বখ্যাত লুভর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, সরিয়ে নেওয়া হচ্ছে জাদুঘরের মূল্যবান শিল্পকর্মগুলো। এই মুহূর্তে জাদুঘরের শিল্পকর্মগুলো ঠিক ঝুঁকির মধ্যে না থাকলেও সিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে আমরা এগুলো আপাতত সরিয়ে নিচ্ছি। এই কাজ পুরোপুরি শেষ করতে আমাদের ৩ দিনের মতো সময় লেগে যাবে। এদিকে প্যারিস ও এর আশপাশের এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। ফ্রান্স ছাড়াও জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডেও দেখা দিয়েছে বন্যা। বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে ফ্রান্সের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্বয় কর্মকার, সময় সংবাদ। প্যারিসে বন্যা পরিস্থিতির অবনতি হলেও এতে বাংলাদেশিরা তেমন আক্রান্ত হননি। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো বন্যামুক্ত আছে বলে জানিয়েছেন আমাদের ফ্রান্স সংবাদদাতা। টেলিফোনে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন তিনি। গত কয়েকদিন টানা বর্ষণের সৃষ্ট স্মরণকালের বন্যায় এখন পর্যন্ত খুব বেশি বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে প্যারিসের অদূরে সেন্ট জর্জ এলাকায় বেশ কিছু বাড়িঘরে পানি ঢুকেছে। সেই এলাকায় বাংলাদেশি 2টি পরিবার বসবাস করতেন যারা বন্যায় আক্রান্ত হয়েছেন। একটি পরিবারের সাথে আমার কথা হয়েছে, তার নাম হল সোহেল, বাড়ি বৃহত্তর সিলেটে। তিনি আমাকে জানিয়েছেন বন্যায় আক্রান্ত হওয়ার পর তারা সরকারি ব্যবস্থাপনায় হোটেলে নিরাপদে আছেন। এদিকে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশি দূতাবাস থেকেও নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। এখন আমি বলে রাখি, বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সার্সেল, গার্দো নর্থ, অবরভিলে, কেচিমা, মেট্রোস, এসব এলাকা বন্যামুক্ত। সে কারণে বলা চলে বাংলাদেশিরা বন্যায় আক্রান্ত নাই। তাই দেশে যে সকল আত্মীয় স্বজন আছেন তারা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়েছিলাম, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ আমাকে জানিয়েছেন যে বাংলাদেশি বন্যায় আক্রান্ত হয়েছেন তারা খোঁজ নেবেন এবং যদি প্রয়োজন হয় কোনো সাহায্যের তাহলে তা করবেন। একই কথা জানিয়েছে আমাকে ফ্রান্সের বাংলাদেশি দূতাবাসের হেড অফ কাউন্সিলর হযরত আলী খান। যদি কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা তারা করবেন। এবং আমি আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে এখনো আবহাওয়া দপ্তর থেকে আমরা যে খবরটি দেখেছি সহসাই এ থেকে মুক্তি মিলছে না। অর্থাৎ এই সপ্তাহে আরো ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে গত 2 দিন এখানে ধর্মঘট ছিল, একই সাথে প্রকৃতির অবস্থা, সবকিছু মিলিয়ে প্যারিসের জনজীবন মোটামুটি
মোটামুটি বিপর্যস্ত একথা আমরা বলতে পারি। এবং আমি আগে সময় সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা আক্রান্ত হয়েছেন স্থানীয় মিউনিসিপ্যালিটি থেকে সরকারিভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতি নিরূপণ করার জন্য, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত মোটামুটি খবর আমার কাছে। ভূমধ্য সাগরে দুটি নৌকাডুবির ঘটনায় গত 2 দিনে শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। জীবিত উদ্ধার করা হয়েছে 3 শতাধিক অভিবাসীকে। গ্রিক কর্তৃপক্ষ জানায় গেল কয়েকদিনে ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে অভিবাসী সহ নৌকাডুবির ঘটনায় শুক্রবার 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। পশ্চিম লিবিয়ার জোয়ারা শহরের কাছের উপকূলে ভেসে আসে মরদেহগুলো। এ নিয়ে গত 48 ঘন্টায় 117 জনের মৃতদেহ উদ্ধার করা হলো। এদিকে শুক্রবার গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভাসমান নৌযান থেকে 340 জন অবৈধ অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে ইতালি ও গ্রিসের কোস্টগার্ড। ওই নৌযান থেকে 3 অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয় বলেও জানান তারা। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 40,000-এর বেশি অভিবাসী ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। তুরস্কে শরণার্থী শিবিরে সিরীয় শিশুদের যৌন নির্যাতনের দায়ে এক তুর্কি নাগরিককে 108 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রয়টার্স জানায় 29 বছর বয়সী ওই ব্যক্তি নিজিপ নামের একটি শিবিরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়া সীমান্তের গাজিয়ান্তেপ এলাকার ওই শিবিরটিতে অন্তত 8 শিশুকে 2015 সালের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত নির্যাতন করেন তিনি। নির্যাতনের শিকার এসব শিশুদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়ে ওই ব্যক্তি জানান এ কাজের জন্য শিশুদের অর্থ দিয়েছেন তিনি। শরণার্থী শিবিরটির আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারী এর সঙ্গে জড়িত বলেও জানান তিনি। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, 2002 সালে নেয়া আরব শান্তি পরিকল্পনা মেনে নেওয়া ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো পন্থা হবে। তবে শেষ পর্যন্ত এই শান্তি আলোচনা থেকে ইতিবাচক কোনো ফলাফল আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দুপক্ষকে আলোচনা টেবিলে বসানোর উদ্যোগ হিসেবে শুক্রবার প্যারিসে ইসরায়েল ও ফিলিস্তিনকে বাদ রেখেই বৈঠকে বসেন ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ 20টি দেশের মন্ত্রীবর্গ এবং জাতিসংঘ ও আরব লীগের প্রতিনিধিরা। এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ফিলিস্তিন ইসরায়েল সংকটকে পুরো মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বাধা বলে উল্লেখ করেন। অবশ্যই গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু শান্তি আসেনি। সহিংসতা চরম আকার ধারণ করেছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের পদক্ষেপ নিতে হবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা এই নিশ্চয়তা দিতে চাই যে দুদেশের মধ্যে শান্তি আসবে, তা দীর্ঘস্থায়ী হবে এবং আন্তর্জাতিকভাবে তা পর্যবেক্ষণ করা হবে। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে বৈরিতার অবসানে 2014 সালের এপ্রিলে সবশেষ যে বৈঠক হয়েছিল, দুপক্ষের তীব্র মতভেদের কারণে তা ভেস্তে যায়। নতুন করে ফ্রান্সের নেওয়া উদ্যোগের প্রস্তুতি হিসেবে শুক্রবারের আলোচনায় 2002 সালের আরব শান্তি উদ্যোগকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া হয়। ওই শান্তি পরিকল্পনায় 1967 সাল থেকে ইসরায়েলিদের দখলে থাকা অঞ্চলগুলোকে সমন্বিত করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। বিনিময়ে আরব দেশগুলো রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি নিশ্চিত করে। সম্মেলনের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, আরব শান্তি পরিকল্পনা গ্রহণ করলেই ইসরায়েল সবচেয়ে বেশি উপকৃত হবে। দেশ দুটিতে শান্তির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা এখনো আরব শান্তি উদ্যোগকেই স্বাগত জানাবো। দুপক্ষকে শান্তি আলোচনায় বসানো এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় দায়িত্বে পরিণত হয়েছে। সম্মেলনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি ফেদেরিকা মোঘেরিনি। এই শান্তি আলোচনা থেকে ইতিবাচক কোনো ফলাফল আসবে বলে মনে করছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে মোঘেরিনি বলেন, বিশ্ব শক্তির দায়িত্ব দুপক্ষের শান্তি আলোচনাকে পুনরুজ্জীবিত করা। পুরো বিশ্ব আমাদের সাথে একমত হবে যে আরব শান্তি উদ্যোগ দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাব কার্যকরের সবচেয়ে ভালো পন্থা। আশা করব আমাদের অঞ্চলে শান্তি আনতে ইসরায়েল এই আরব উদ্যোগকে মেনে নেবে।
that will be ready. ফিলিস্তিন কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানালেও দেশটির কট্টরপন্থী অংশ হামাস এর বিরোধিতা করে বলেছে এতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হবে। একইভাবে এর বিরোধিতা করেছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানান এই উদ্যোগ শান্তিকে আরো দূরে ঠেলে দিচ্ছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, আসাদ সরকারের কাছে সিরিয়ার অবরুদ্ধ অঞ্চলে আকাশ থেকে ত্রাণ ফেলার অনুমতি চাইল জাতিসংঘ। মানবিক পরিস্থিতির রাজনীতিকরণের চেষ্টা করছে নিরাপত্তা পরিষদ, অভিযোগ দামেস্কের। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই। যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। অ্যারিজোনার ফিনিক্সের এক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন। প্রায় ৩০ বছর ধরে দুরারোগ্য পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। ১৯৭৮ সালে ঢাকা সফরে করে যাওয়া মোহাম্মদ আলী ছিলেন বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ। এদিকে এ ঘটনায় বিশ্ব নেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি ঢাকায় সস্ত্রীক মোহাম্মদ আলী বিমানবন্দরে হাজার মানুষের ভিড়। ৭ দিনের সফরে বাংলাদেশে এসে তিনি ভ্রমণ করেন সুন্দরবন, রাঙ্গামাটি সহ সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা। অংশ নেন প্রদর্শনীর প্রতিযোগিতায়। মোহাম্মদ আলীকে সম্মানজনক নাগরিকত্ব দিয়ে কক্সবাজারে জমি বরাদ্দ দেয় বাংলাদেশ সরকার। ভালোবাসায় সিক্ত মোহাম্মদ আলীর কণ্ঠেও ঝরে বাংলাদেশের প্রশংসা। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি কেন্টাকি রাজ্যের লুইসভিলে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী। সে সময় তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। ক্লে তার কৃতদাস পূর্বপুরুষদের পারিবারিক নাম। ১৯৬৪ সালে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মোহাম্মদ আলী নাম গ্রহণ করেন। ১২ বছর বয়সে বাইসাইকেল চোরকে শায়েস্তা করার ইচ্ছা থেকে লড়াইয়ের কৌশল শিখতে আগ্রহী হন আলী। সেখান থেকেই শুরু। ১৯৬০ সালে রোমের গ্রীষ্মকালীন অলিম্পিকে লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জিতে নেন তিনি। দর্শক হৃদয় জয় করেন জো ফ্রোজিয়ারের সঙ্গে ফাইট অব দ্য সেঞ্চুরি, জর্জ ফোরম্যানের সঙ্গে র্যাম্বল ইন দ্য জাঙ্গলের মতো বেশ কিছু স্মরণীয় লড়াইয়ে। কেবল দুহাত দিয়ে মুষ্টিযুদ্ধই করেননি মোহাম্মদ আলী, ছিলেন আদর্শ অবিচল, আপোষহীন এক সংগ্রামী পুরুষ। নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরবেন না জানিয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালে বাজেয়াপ্ত করা হয় তার বক্সিং লাইসেন্স। এরপরও সোচ্চার ছিলেন সাম্রাজ্যবাদ, বর্ণবাদ আর জাতিগত ভেদাভেদের বিরুদ্ধে। ১৯৮১ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক শুভেচ্ছা দূত হিসেবে শান্তির বার্তা ছড়িয়ে দিতে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। ১৯৮৪ সালে আলীর পার্কিনসন্স রোগ ধরা পড়ে। দীর্ঘ ৩০ বছর ধরে এই দুরারোগ্য রোগে ভুগে ৭৪ বছর বয়সে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি পাওয়া এই মুষ্টিযোদ্ধা। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়ায় আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সমর্থনপুষ্ট আসাদ সরকার বিরোধী বিদ্রোহীদের পতনের ভয়ে আছে ওয়াশিংটন। এর মধ্যেই সিরীয় সরকারের কাছে অবরুদ্ধ অঞ্চলগুলোতে আকাশ থেকে ত্রাণ ফেলার অনুমতি চেয়েছে জাতিসংঘ। তবে স্পষ্ট করে কিছু না বললেও সিরীয় সরকার বলছে মানবিক পরিস্থিতির রাজনীতিকরণের চেষ্টা করছে নিরাপত্তা পরিষদের কিছু সদস্য রাষ্ট্র। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসযজ্ঞ। সিরীয় সরকার ও বিদ্রোহী পক্ষের দীর্ঘদিনের পাল্টাপাল্টি সংঘর্ষ ও বিমান হামলা পরবর্তী এই চিত্রই এখন মাদায়া শহরের বাস্তবতা। জাতিসংঘের তথ্য মতে ২০১২ সাল থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটি সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ। গত সপ্তাহে প্রথমবারের মতো এখানে জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর পৌঁছালেও তা যথেষ্ট নয় বলে দাবি বিশ্ব সংস্থার। এ অবস্থায় দারায়া সহ সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিতে দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানায় আল জাজিরা। সিরিয়ার সরকারি বাহিনী ও জঙ্গিদের হাতে অবরুদ্ধ বিভিন্ন অঞ্চলে অন্তত ৬ লাখ মানুষ অসহায় জীবনযাপন করছে। তাদের প্রত্যেকের জরুরি ত্রাণ সহায়তা দরকার, কিন্তু সড়ক পথে তার সরবরাহ করা অসম্ভব। তাই আকাশ থেকে ত্রাণ ফেলার জন্য
সিরিয়া সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অবরুদ্ধ 19টি অঞ্চলের মধ্যে প্রায় 2/3 জায়গায় সরকারি বাহিনীর অবরোধের কারণে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানান জাতিসংঘ কর্মকর্তারা। তবে দামেস্ক বলছে, এসব কথা বলে পরবর্তী শান্তি আলোচনায় সিরীয় সরকারের অবস্থান দুর্বল করতে চাইছে নিরাপত্তা পরিষদের কিছু সদস্য রাষ্ট্র। আমরা কখনো ত্রাণ পাঠানোর উদ্যোগের বিরোধিতা করিনি, কিন্তু তা হতে হবে সিরীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে। এর মধ্যে আমরা বেশ কিছু অঞ্চলে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়েছি। এ অবস্থায় সিরিয়ায় যুদ্ধবিরতি বলবৎ রাখতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলে জানিয়েছে মস্কো। তবে রাশিয়া দায়েশ ও আল নুসরার অবস্থানে অভিযান অব্যাহত রেখেছে। এর মধ্যেই ওয়াশিংটনের পক্ষ থেকে তালেবান সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের অবস্থানে বিমান হামলা না চালানোর জন্য মস্কোর কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জঙ্গি গোষ্ঠীটির আস্তানার কাছেই মার্কিন সমর্থিত বিদ্রোহীদের একটি দল অবস্থান করায় এ অনুরোধ জানানো হয়। তবে রাশিয়া বিমান হামলা বন্ধের পরিবর্তে ওই বিদ্রোহী গোষ্ঠীকে সেখান থেকে সরে যেতে বলেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর ভূমধ্য সাগরের মার্কিন রণতরী থেকে প্রথমবারের মতো বিমান অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইএস দমনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় মার্কিন নৌবাহিনীর ইউরোপ আফ্রিকা শাখা। এর মধ্য দিয়ে নৌবাহিনীর সক্ষমতা প্রমাণিত হল বলে দাবি করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা। ইরাক যুদ্ধ শুরুর পর 1 দশকেরও বেশি সময় ধরে ভূমধ্য সাগরে অবস্থান করছিল ইউএসএস ট্রুম্যান রণতরী। এতে 700 সেনা সদস্য রয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম। ইরাকের ফালুজায় সরকারি বাহিনীর বিমান অভিযানে আইএসের শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার শহরটির 3 কিলোমিটার উত্তর পশ্চিমে আবু বশির আল সুদানি নামের ওই আইএস নেতা নিহত হন বলে জানান দেশটির সামরিক কর্মকর্তারা। এই অভিযানে ফালুজার বেশ কিছু এলাকা আইএসের দখলমুক্ত করার দাবিও করা হয়। এদিকে মার্কিন সেনাবাহিনীর অধীনে দীর্ঘ 17 মাসের প্রশিক্ষণ সত্ত্বেও ইরাকি সেনাবাহিনীকে দক্ষ করে গড়ে তোলা যায়নি বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এক মার্কিন সেনা কর্মকর্তা। সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, লক্ষাধিক সেনা সদস্যকে ওই প্রশিক্ষণের আওতায় আনা হলেও তাদেরকে দিয়ে সম্মুখ যুদ্ধের জন্য প্রয়োজনীয় ইউনিট গঠন করা যায়নি। সোমালিয়ার বংশোদ্ভূত ও 3 মার্কিন নাগরিককে আইএস সংশ্লিষ্টতার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার মিনেসোটার আদালতে তাদের বিরুদ্ধে আইএসকে রসদ সরবরাহ ও যুক্তরাষ্ট্রের বাইরে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনার অভিযোগ প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা না হলেও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। ফারাহ, দাউদ ও ওমর নামের ওই 3 ব্যক্তি গত বছর এফবিআই এর গ্রেফতার করা 9 সোমালি আমেরিকান দলের সদস্য। তদন্ত কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের যে পরিবারগুলো আইএসের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে অভিযুক্ত 3 জনের পরিবারও রয়েছে। আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 6 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরও অনেকে সিরিয়ায় পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 2014 সালের শুরু থেকে 2015 সালের এপ্রিল পর্যন্ত অভিযুক্ত এই 3 জন আইএসের পক্ষে তৎপর ছিলেন। যুক্তরাষ্ট্র সোমালিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে জঙ্গি সংগঠন আল শাবাবের প্রধান প্রশিক্ষক নিহত হয়েছে। সোমালিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সি অ্যান্ড সিকিউরিটি এজেন্সি NIS এর তথ্য জানিয়েছে। গোয়েন্দা সংস্থা জানায়, যৌথ অভিযান আল শাবাবের প্রশিক্ষণ প্রধান আলিম নিহত হয়েছে। তিনি জঙ্গি সংগঠনের বিশেষ শাখার প্রশিক্ষক ছিলেন। এর আগে বুধবার এক যৌথ বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে আল শাবাবের 2 নেতা নিহত হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, সিডনিতে জমকালো আয়োজনে চলছে ভিভিড ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যাল। নানা রঙের আলোয় সেজেছে অপেরা হাউস সহ বেশ কিছু স্থাপত্য। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় কোনো তৃতীয় পক্ষ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছেন, যা থেকে ধারণা করা হচ্ছে কোনো তৃতীয় পক্ষ এ সংঘর্ষ ঘটিয়েছে, যাদের উদ্দেশ্য ছিল স্থানীয়দের হত্যা করে পুলিশের উপর দায় চাপানো। এ ঘটনার জন্য নকশাল বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা। অন্যদিকে মথুরার সংঘর্ষের ঘটনায় উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে দায়ী করেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপি নেতা হেমা মালিনী। জওহরবাগ এলাকায় 280 একর সরকারি জমি দীর্ঘদিন থেকেই অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয়রা। আদালতের নির্দেশে বৃহস্পতিবার জওহরবাগ এলাকায় পুলিশ অভিযান চালাতে গেলে সংঘর্ষ হয়। এতে 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 24 জন নিহত হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 3 সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত 9 জন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার শ্রীনগর যাওয়ার পথে বীজবেহারা এলাকায় বিএসএফ এর গাড়ি বহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে 2 সেনা নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 সেনার মৃত্যু হয়। হামলার পর স্বাধীনতাকামী দল হিজবুল মুজাহিদিন এর দায় স্বীকার করেছে। এরই মধ্যে এই হামলায় জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য ক্ষুণ্ণ হতে দেবে না যুক্তরাষ্ট্র। চীনের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়ে কিছু নীতিমালার ভিত্তিতে বেইজিংকে আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে কার্টার বলেন, প্রতিবেশী দেশগুলোর স্বার্থ উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতা চীনকে নিরাপত্তার ক্ষেত্রে বিচ্ছিন্ন করে তুলবে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনেই, চীন সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 28টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুক্রবার সিঙ্গাপুরে শুরু হয়েছে 3 দিনের এশীয় নিরাপত্তা সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধিরাও। প্রথম দিনের আলোচনায় যোগ দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার দক্ষিণ চীন সাগর বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। দক্ষিণ চীন সাগরে আমরা সংশ্লিষ্ট দেশগুলোর শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই। এই সমুদ্রপথে বাণিজ্যিক নৌ ও বিমান চলাচল নির্বিঘ্ন করতে হবে। আঞ্চলিক বিরোধের কারণে এ পথে বাণিজ্য করা দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বজায় থাকবে উল্লেখ করে চীনকে কিছু নীতিমালার ভিত্তিতে আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। যৌথ নিরাপত্তা বলয় তৈরি করতে পারলে আমরা এই অঞ্চলে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক হুমকি মোকাবেলা করতে পারব। এছাড়া জঙ্গি গোষ্ঠীর অব্যাহত হুমকি প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সমন্বিত পদক্ষেপ নিতে আঞ্চলিক জোটের বিকল্প নেই। ফোরামের আলোচনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এশীয় অঞ্চলের সামুদ্রিক বিরোধের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কোরীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া চীনা সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলাদা বৈঠক করেন। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর এই সম্মেলনের 2 দিন আগে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ চীন সাগর বিষয়ে যুক্তরাষ্ট্রকে কারো পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। দক্ষিণ চীন সাগরে সামরিক আধিপত্য বাড়াতে গত কয়েক মাস থেকেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া পরিচালনার পাশাপাশি বিভিন্ন রণকৌশল অবলম্বন করে আসছে যুক্তরাষ্ট্র। চীনও প্রশান্ত মহাসাগরের 35 লাখ বর্গ কিলোমিটারের এই বিশাল জলরাশিতে নিজের অধিকার প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় 7 জুনের প্রাইমারিকে ঘিরে 2 দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা অব্যাহত রয়েছে। শুক্রবার এই রাজ্যের আলাদা 3টি শহরে সমাবেশ করেন ডেমোক্রেট হিলারি ক্লিন্টন, বার্নি স্যান্ডার্স এবং রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রেডিং এর সমাবেশে হিলারির প্রতি ক্ষোভ প্রকাশ করে তাকে ক্যালিফোর্নিয়ার প্রাইমারি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অযোগ্য বলে মন্তব্য করেন রিপাবলিকান ট্রাম্প। হিলারি নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান সৃষ্টির মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেও অভিযোগ করেন। এরই মধ্যে মনোনয়ন নিশ্চিত করায় এই ধনাঢ্য ব্যবসায়ী।
কুলবার্ট সিটিতে সমাবেশে যোগ দিয়ে হিলারি নারী অধিকার নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। হিলারির প্রতি নারীদের সমর্থনকে ট্রাম্প ভালো চোখে দেখেন না বলে মন্তব্য করেন সাবেক ফার্স্ট লেডি। অন্যদিকে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ফেয়ারফিল্ডের সমাবেশে 7 জনের প্রাইমারিতে তাকে সমর্থনের আহ্বান জানান। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউ মেক্সিকো, মোনাটানা, নর্থ ও সাউথ ডাকোটায় মনোনয়ন বাছাই হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হলে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও মানবিক সাহায্যের বিষয়কে অগ্রাধিকার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন টেলিভিশন বিতর্কে অংশ নেওয়া 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। মহাসচিব পদের 11 প্রার্থীর মধ্যে শুক্রবার লন্ডনে আয়োজিত এই বিতর্কে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাবেক প্রধান অ্যান্তনিয়া গ্যাটারিস, সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভাক জোরেমিক এবং মন্টিনিগ্রোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইগোর লোকসিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও UK এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে 2000 দর্শক উপস্থিত ছিলেন। 7 দশকের ইতিহাসে এবারই প্রথম মহাসচিব পদের জন্য প্রার্থীদের জাতিসংঘ সদস্য দেশগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশ্ন উত্তর পর্বে অংশ নিতে হবে। বান কি মুনের উত্তরসূরিদের উপস্থাপন করতে হবে তাদের রূপকল্প। এছাড়া মহাসচিব নিয়োগে প্রথমবারের মতো সাধারণ পরিষদের সব সদস্য মতামত দেবার সুযোগ পাবেন। আগামী সেপ্টেম্বর থেকে দেশটির আধা সামরিক প্রতিরক্ষা বাহিনীতে আরও 35,000 সদস্য নিয়োগ দেবার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্থনি মোসিয়েরেভিকচ। স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে এই বাহিনী গড়ে তোলা হবে বলে জানানো হয়। বিবিসি জানায়, বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে পোল্যান্ড ছাড়াও এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ার নিজেদের ব্যাটালিয়ন বসানোর কথা জানিয়েছে ইউরোপের 28টি দেশের সামরিক জোট ন্যাটো। বলিভিয়ায় প্রতিবন্ধীদের বিক্ষোভ কর্মসূচিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আর্থিক সহায়তা বাড়ানোর দাবিতে অব্যাহত বিক্ষোভ সমাবেশে শুক্রবার এই ঘটনা ঘটে। প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মীদের বরাতে গণমাধ্যম জানায়, 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর লাফাজে বিক্ষোভ করে আসছে শত শত প্রতিবন্ধী নাগরিক ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মীরা। সমাবেশে বিক্ষোভকারীরা প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়ানোর দাবি জানায়। তবে সরকার এ দাবি প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরে বিক্ষোভকারীদের হটাতে তাদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ভারতের তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, শুক্রবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। বাসটিতে 33 জন যাত্রী ছিল বলে জানা গেছে। জরুরি প্রয়োজনে সাহায্য চাইতে ও ধর্ষণ মোকাবেলায় প্রতিটি বাসে প্যানিক বাটন যুক্ত করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এরই মধ্যে দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। এটি কার্যকর হলে বাসের প্রতিটি আসনে যুক্ত বিশেষ বোতামের সাহায্যে জরুরি মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইতে পারবেন আরোহীরা। ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে দ্রুতই বাসটির অবস্থান জানা যাবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে পরীক্ষামূলকভাবে এমন কয়েকটি বাসে চলাচল শুরু হয়েছে। এর আগে জরুরি প্রয়োজনের কল করার জন্য 2017 সালের প্রথম দিন থেকে ভারতের বাজারে সব ধরনের মোবাইলে প্যানিক বাটন যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। অবস্থান শনাক্ত করতে 2018 সাল থেকে সব মোবাইলে জিপিএস পদ্ধতি চালুরও নির্দেশ দেওয়া হয়েছে। 10 জন শরণার্থীর একটি দল আসন্ন রিও অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে। শরণার্থীদের দলকে আশার প্রতীক হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী আয়োজনে প্রথমবারের মতো শরণার্থীদের কোনো দল প্রবেশ করতে যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জানিয়েছেন, এই শরণার্থী দলের কোনো পতাকা বা জাতীয় সঙ্গীত থাকবে না, কারণ এরা কোনো একটি দেশের প্রতিনিধিত্ব করবে না।
43 জন সম্ভাব্য প্রার্থী থেকে 10 জনকে নির্বাচিত করা হয়, যাদের মধ্যে 2 জন সিরীয় সাঁতারু আছেন। এছাড়া কঙ্গো থেকে 2 জন এবং ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের 6 জন শরণার্থী আছেন এই দলে। অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে ভিভিড ইন্টারন্যাশনাল লাইট ফেস্টিভ্যাল। সিডনির অপেরা হাউস সহ বেশ কিছু স্থাপত্য সেজেছে নানা রঙের আলোয়। প্রদর্শনীর আয়োজকরা জানিয়েছেন প্রায় 1 মাস ধরে প্রত্যেক রাতেই চলবে ভিন্নধর্মী এই আলোক উৎসব। রাতের আঁধারে আলোর ছবিগুলো যেন জীবন্ত হয়ে ধরা দিচ্ছিল মানুষের চোখে। বর্ণিল এই আলোক ছটায় সিডনির অপেরা হাউস যেন রঙিন হয়ে উঠেছে। 23টি দেশের 150 চিত্রশিল্পীর অক্লান্ত পরিশ্রমে শুরু হয়েছে সিডনির ভিভিড লাইট ফেস্টিভ্যালের আলোর উৎসব। এর মধ্যে সিডনির অপেরা হাউসের স্থাপত্য শরীরে 6 অস্ট্রেলীয় আদিবাসী চিত্রশিল্পীর পরিচালনায় রঙিন আলোক চিত্র তৈরি করা হয়। ফুল, পাখি, লিজার্ড সহ আদিবাসীদের বিভিন্ন বিষয়ের আলোকচিত্র। ভিভিড 2016 সত্যি অসাধারণ। গর্ব অনুভব করছি এই উৎসবে আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছি। আলোকচিত্রগুলো দেখে খুব ভালো লাগছে। এদিকে আলোর এমন সুন্দর প্রদর্শনী দেখে মুগ্ধ সিডনি শহরে আসা বিভিন্ন দেশের পর্যটকরা। এমন চোখ ধাঁধানো আলোর উৎসব কখনো তাদের চোখে পড়েনি বলে জানিয়েছেন তারা। সেই সাথে প্রত্যেক বছর এই ভিভিড ফেস্টিভ্যাল দেখতে অস্ট্রেলীয় সফরে আসার চেষ্টা থাকবে বলেও মন্তব্য করেছেন বেশ কয়েকজন পর্যটক। এই প্রথম আমি সিডনির ভিভিড ফেস্টিভ্যাল দেখলাম। আমার মনে হয় এটি অপূর্ব সুন্দর। যারা এমন সুন্দর আলোক প্রদর্শনী তৈরি করেছে তারা অসম্ভব প্রতিভাবান বলে আমি মনে করি। ভিভিড ফেস্টিভ্যালের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে জুনের 18 তারিখ পর্যন্ত চলবে এই আলোর প্রদর্শনী। এবছর এই প্রদর্শনী 8ম বছরে পা দিল বলে জানিয়েছেন আয়োজকরা। শাশ্বত সত্য, সময় সংবাদ। লন্ডনে উদ্বোধন করা হয়েছে ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ডিওর এর বুটিক হাউস। এই উপলক্ষে 5 দশকের বেশি সময় পর অক্সফোর্ডশায়ারে এক জমকালো ফ্যাশন শো আয়োজন করেছে ডিওর। এতে প্রদর্শন করা হয়েছে ডিজাইনারের নতুন নতুন নকশার দারুণ সব পোশাক। মঞ্চের পেছনে চলছে প্রস্তুতি। মডেলরা ব্যস্ত নিজেকে সুন্দর ও পরিপাটি করে সাজাতে। প্যারিসের নামকরা ফ্যাশন ব্র্যান্ড ডিওর আয়োজিত ফ্যাশন শোর মঞ্চে ওঠার আগে নিজেদের এভাবেই তৈরি করে নেন তারা। এরপর ডিজাইনারদের নকশা করা দারুণ সব পোশাক পরে লন্ডনের ব্লেইনহেম প্যালেসের মঞ্চে হাঁটেন তারা। ফ্যাশন ব্র্যান্ড ডিওর দীর্ঘ 58 বছর পর লন্ডনে এ ধরনের আয়োজন করল। প্রদর্শনীতে নজর কাড়া নানা রঙের পোশাকের মধ্যে লম্বা ও খাটো কাটের স্কার্টের প্রাধান্য লক্ষ্য করা যায়। ফ্লোরাল প্রিন্ট ও এমব্রয়ডারির মাধ্যমে পোশাকগুলোকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তোলা হয়েছে। Kind of a new interpretation of the new look also for us, with like the very structured top and the pleated skirts, and like there was like it was like a dissection of the bar jacket that we like cut in half and used only the back part that we made functional. So I think there was a lot of elements they could relate to. And প্রদর্শনীতে কেবল পোশাকই নয়, এর সঙ্গে মিল রেখে জুতা, অলংকার ও অন্যান্য বিষয়ের উপর নজর রাখা হয়। ফ্যাশন শোর আগে একই দিন নিউ বন্ড স্ট্রিটে একটি বুটিক হাউসের উদ্বোধন করে ডিওর কর্তৃপক্ষ। এটি ইউরোপে তাদের সবচেয়ে বড় হাউস, যেখানে একই ছাদের নিচে পাওয়া যাবে পোশাক, ব্যাগ ও গহনা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। প্যারিসে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধার তৎপরতা চলছে, আশঙ্কামুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ বহু, 300 জনকে জীবিত উদ্ধার। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে বিশ্ব সম্প্রদায়কে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান ওলাদের। প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার সফলতা নিয়ে কেরির সংশয়।
এবং কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী আর নেই, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।